আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিজিক্স চ্যাপ্টার ক্রাশ সিরিজে। আজকের সিরিজে আমরা পড়ব পর্যায়বৃত্ত গতি অধ্যায়টি, এবং এই অধ্যায়টির উপর আমরা তিনটি ইলাবোরেটেড সিকিউ নিয়ে এসেছি। ইলাবোরেটেড সিকিউ কি? একটি উদ্দীপকের আন্ডারে 5 থেকে 10টি প্রশ্ন থাকবে, এবং এই প্রত্যেকটা প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড। আমরা যখন এই কোশ্চেনগুলো সলভ করব, বোর্ডে আসা সমস্ত সিকিউ দেখবা অটোমেটিক সলভ হয়ে গেছে। সো খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে ক্লাসটা। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা, আর এই সিরিজ সম্পর্কে সবাইকে জানিয়ে দিবা। এটা হচ্ছে তোমাদের কাজ। ওকে, সো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ক্লাসটি। ওকে, লেটস স্টার্ট। তো প্রথমেই একটা ছোট্ট বিজ্ঞাপন, সেটা হলো ইয়াসিন ভাইয়ার ফিজিক্স এমসিকিউ প্রো এই বইটি রকমারি এবং বন্দিবাসালা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা এমসিকিউতে 25-এ 25 পাওয়ার একটা ভালো প্রস্তুতি নিতে চাও, তারা বইটি অর্ডার করে ফেলতে পারো। অর্ডার করা মাত্রই 2-3 দিনের মধ্যেই তোমার হাতে বইটি পৌঁছে যাবে। ওকে, সো প্রথমেই যেই প্রশ্নটা, এটা হচ্ছে একটা সরল দোলক নিয়ে। দেখতেই পাচ্ছ সরল দোলকটা। তো এই সরল দোলক নিয়ে যত ধরনের প্রশ্ন আছে এখানে আছে। সো আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই 11টা প্রশ্ন আছে জাস্ট এই সরল দোলক নিয়ে। তো সরল দোলক নিয়ে এ যাবৎকালে বোর্ডে যত প্রশ্ন এসেছে, এই সব প্রশ্নকে কম্প্যাক্ট করে 11টা প্রশ্নে ভাগ করা হয়েছে। সো 11টা প্রশ্ন পড়লেই দেখবা সরল দোলক রিলেটেড সকল কোয়েশ্চেন সমাধান হয়ে গেছে। তো চলো আমরা 1 বাই 1 সলভ করি, এবং প্রত্যেকটা সলভ করার আগে বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, প্যারা নেই। তো উদ্দীপকে কি বলছে আগে উদ্দীপকটা দেখি। উদ্দীপকে একটা সরল দোলক দেওয়া আছে, এবং দেখা পাচ্ছ যে এই এ থেকে ও বিন্দু পর্যন্ত এটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। অর্থাৎ সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, এখানে একটু লিখে ফেলি, কার্যকরী দৈর্ঘ্য যেটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে এখানে 2 মিটার, রাইট? ওকে, লিখলাম। এরপরে কি দেখা যাচ্ছে, এই যে এ পয়েন্ট অর্থাৎ সাম্যাবস্থা থেকে এই বি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 0.1 মিটার, এবং সাম্যাবস্থান থেকে সি বিন্দুর ডিস্টেন্স, রৈখিক দূরত্ব আর কি, বা রৈখিক বিস্তার 0.2 মিটার দেখাই যাচ্ছে। এবার বললো অজানা কোনো এক স্থানে দোলকটির দোলনকাল, এই যে দোলকটা, এই দোলকের দোলনকাল হচ্ছে 2.8 সেকেন্ড, অর্থাৎ পর্যায়কাল 2.8 সেকেন্ড। উক্ত দোলককে একটি পাহাড়ের উপর নিলে এটি দিনে 50 সেকেন্ড হারায়। আমরা জানি পাহাড়ের চূড়ায় নিলে অভিকর্ষ ত্বরণ কমে, অভিকর্ষ ত্বরণ কমে। অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? অভিকর্ষ ত্বরণ যদি কমে, আবার পর্যায়কাল কি বাড়বে, বা দোলনকালটা বাড়বে। দোলনকাল যদি বাড়ে, ঘড়ি হবে স্লো, এবং এই স্লো হয়ে কত সেকেন্ড হারাচ্ছে? 50 সেকেন্ড স্লো হয়েছে। হারায় মানে কি? 50 সেকেন্ড স্লো হয়েছে। পাহাড়ের চূড়ায় নিয়েছো, জি কমেছে, পর্যায়কাল বেড়েছে, ফলে ঘড়িটা হয়ে গেছে স্লো। কত সেকেন্ড স্লো? দৈনিক 50 সেকেন্ড স্লো হয়েছে। ওকে, সো এই যাবতীয় জিনিসপাতিগুলো আশা করি তোমরা জানো। এবার প্রশ্ন হচ্ছে উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ কত হবে? ভাইয়া, এটার কার্যকরী দৈর্ঘ্য কত? 2 মিটার। উক্ত স্থানে দোলনকাল কত? দোলনকাল দিয়ে দিছে 2.8 সেকেন্ড। তাহলে উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ কত? এটা আমরা সরল দোলকের দোলনকালের সূত্র থেকে বের করতে পারি। একদম কানার ভাই অন্ধ পারবে এরকম একটা প্রশ্ন। আমরা জানি দোলনকালের সূত্র হলো টি সমান 2π√L/g। এখান থেকে জি এর মান বের করতে হবে, যেহেতু টি এবং এল দেওয়া আছে। তাহলে টি স্কোয়ার সমান হবে 4π² L/g। সুতরাং আমাদের এই যে জি, এই জি এর মান হবে 4π²L/t²। এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও কষ্ট করে। 4 পাই হলো 3.1416 স্কোয়ার ইন্টু এল, এল হচ্ছে 2 মিটার, আর টি হলো 2.8, এর উপরে আবার আছে স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান। তো আবার আগে তোমরা একটু ধামাধাম ক্যালকুলেট করে আমাকে জানাও তো কত হয়। এখানে 4 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু 2, নিচে হচ্ছে 2.8 স্কোয়ার। তাহলে আমরা পাবো 10.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ। একদম বাচ্চাদের প্রশ্ন, এটা গ নাম্বারের জন্য আসতে পারে। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে দোলকটির দোলনকাল নির্ণয় করো। কোথায়? ভূপৃষ্ঠে দোলকটির দোলনকাল বের করতে বলছে।
আচ্ছা, অজানা স্থানে দোলনকাল দিয়ে দিছে, এটা কিন্তু অজানা স্থানে, এটা কিন্তু ভূপৃষ্ঠে না। তাহলে ভূপৃষ্ঠে দোলনকাল, আবারও দোলনকালের সূত্র, দোলনকালের সূত্রটা কি ভাইয়া? আবারও টি সমান সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এখন 2 পাই হচ্ছে 2 ইন্টু 3.14 ইন্টু রুট ওভার অফ এল কত? এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য 2, আর ভূপৃষ্ঠে যেহেতু বলেছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8। ক্যালকুলেট করলে আমরা পাবো ভূপৃষ্ঠে দোলনকাল 2 ডিভাইডেড বাই 9.8, তাহলে 2.837 সেকেন্ড। এই হচ্ছে আমাদের দোলকটার ভূপৃষ্ঠে দোলনকাল। ওকে, সো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাক টাক সব বন্ধ। এরপরও কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, তোমাদেরকে বলেছি যেহেতু ক্লাসটা দিব, সো ক্লাসটা রেকর্ড করতেছি। ভাইয়ের জন্য দোয়া করো, হ্যাঁ, আমার খুব ঠান্ডার সমস্যা হয়ে থাকে। ওকে, পরের প্রশ্ন বলছে কার্যকরী দৈর্ঘ্য কত কমালে দোলকটি সেকেন্ড দোলকে পরিণত হবে? আচ্ছা, আমাদের যে দোলক, এই যে দোলক, সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল আগে বুঝতে হবে কত ভাইয়া। 3 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল কত, এটা বলো। ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে 2 সেকেন্ড। ওকে, ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। আর আমাদের যে দোলকটা দেওয়া আছে 2 নং থেকে আমরা জানি ভূপৃষ্ঠের দোলনকাল 2 নং থেকে আমরা জানি যে আমাদের দোলকটা দেওয়া আছে ওর দোলনকাল টি প্রাইম, এটা নাম দিলাম টি প্রাইম, কত? 2.837 সেকেন্ড। এবার আমাদেরকে বলেছে কার্যকরী দৈর্ঘ্য কত কমালে দোলকটি সেকেন্ড দোলকে পরিণত হবে। ভাইয়া, এইটার কার্যকরী দৈর্ঘ্য কত আমি জানি না। ওকে, সো এটা সেকেন্ড দোলক, এর কার্যকরী দৈর্ঘ্য মনে করো এল, আমি জানি না, বাট এটার কার্যকরী দৈর্ঘ্য আমি জানি কত, সেটা এল প্রাইম দেওয়াই আছে 2 মিটার। তো সেকেন্ড দোলকে পরিণত করার জন্য কার্যকরী দৈর্ঘ্য কত কমাতে হবে, সেজন্য আমার কি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আগে বের করতে হবে। ভাইয়া, সেকেন্ড দোলকের জন্য আমরা লিখতে পারি সেকেন্ড দোলকের দোলনকাল 2 পাই রুট ওভার অফ এল বাই জি। সো এখান থেকে আমরা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য এলটা বের করব। এল হবে জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার করে আমরা রুট উঠিয়ে এল এর মানটা বের করতেছি। জি হচ্ছে 9.8, যেহেতু সেকেন্ড দোলক তাহলে দোলনকাল 2 সেকেন্ড, 4 ইন্টু 3.14 এর স্কোয়ার। ক্যালকুলেট করলে আমরা পাবো সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্যের মান 4 ইন্টু 3.14 স্কোয়ার, এটা হচ্ছে 0.993 মিটার। তাহলে এটা হলো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের মান। তো আমাদের যে গিভেন দৈর্ঘ্যটা ওটা হচ্ছে 2 মিটার। তাহলে এটাকে সেকেন্ড দোলক যদি বানাতে চাই তাহলে দৈর্ঘ্যটা 2 মিটার থেকে এটা করতে হবে। তাহলে কতটুকু দৈর্ঘ্য কমাতে হবে ভাইয়া? বুঝো নাই? কতটুকু দৈর্ঘ্য কমাতে হবে? সুতরাং কমাতে হবে দৈর্ঘ্য কমাতে হবে, সেটা যদি হয় ডেল আছে কত 2, বানাইতে হবে এটা, তাহলে কমাইতে হবে 2 মাইনাস 0.993। তাহলে এই পরিমাণ দৈর্ঘ্যটা যদি আমি কমিয়ে দেই তাহলে আমাদের দোলকটা সেকেন্ড দোলকে পরিণত হবে। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। আমরা যদি আমাদের যে গিভেন দোলক তার দৈর্ঘ্য এই পরিমাণ কমিয়ে দেই তাহলে আমাদের দোলকটা সেকেন্ড দোলকে পরিণত হবে। বুঝতে পেরেছি? সোজা প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে সুতার দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? সুতার দৈর্ঘ্য 1.99 মিটার হলে ঝুলানো ববের ব্যাসার্ধ নির্ণয় করো। আহারে, এগুলো 9-10 এর অঙ্ক ভাই। দেখো 4 নম্বর, আমরা জানি কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, এবং তোমরা সবাই জানো এই কার্যকর দৈর্ঘ্যের মধ্যে কে কে আছে? সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ। আমাদেরকে বলছে এই ববের ব্যাসার্ধ কত। এই ববের ব্যাসার্ধ হচ্ছে কার্যকর দৈর্ঘ্য মাইনাস সুতার দৈর্ঘ্য, 2 মাইনাস 1.99, এটা হচ্ছে 0.01 মিটার। এই হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধ। যারা জানো না তাদেরকে একটু জানিয়ে রাখি যে এটা যদি হয় সুতা, এই সুতার মাথায় একটা বব ঝুলানো থাকে, এই হচ্ছে সেই বব। ওকে, তো এই ববের কেন্দ্র থেকে
এই সুতার মাথা অর্থাৎ ঝুলন বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, যা সুতার দৈর্ঘ্য এই যে এটুকু এবং ববের ব্যাসার্ধ এটুকু এর সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমরা ববের ব্যাসার্ধ বের করে নিতে পারি। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক বের করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে ভূপৃষ্ঠের দোলনকাল পেয়েছিলে না? ইয়েস, আমরা 2 নম্বর প্রশ্ন থেকে ভূপৃষ্ঠে দোলনকাল পেয়েছিলাম টি প্রাইম সমান 2.83 সেকেন্ড। সো ভূপৃষ্ঠে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক সমান হচ্ছে 1 বাই পর্যায়কাল। 1/2.83 ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কম্পাঙ্ক 1/2.83। এটা হচ্ছে 0.3533 হার্জ সোজা। এখন পর্যন্ত কোনো কঠিন প্রশ্ন আমরা পাইনি, তাই না? ওকে, সো পর্যাবৃত্ত গতি থেকে যদি সরল দোলক আসে, নিজের কপালে নিজে চুমা দিবা, কারণ সরল দোলক থেকে সহজ প্রশ্নই আসবে। পাহাড়ের চূড়ায় দোলকটি দোলনকাল নির্ণয় করো। এই যে বলছে, দেখো এবার একটু মজা আছে প্রশ্নটা, যে পাহাড়ের উপর নিলে এটি দিনে 50 সেকেন্ড হারায়। তো ভাইয়া আমরা আগেই বলেছি যে এই প্রশ্নটা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দোলনকালের সূত্র হচ্ছে 2π√L/g। পাহাড়ের চূড়ায় নিলে এল এর তো চেঞ্জ হয় না, দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যায়? না ভাই, কেউ তো আর দৈর্ঘ্য ধরে টানে না। পাহাড়ের চূড়ায় গেলে জি কমে, তাহলে জাস্ট জি এর সাথে টি এর সম্পর্ক হবে। এটা যদি কমে দোলনকাল বাড়ে। আর মনে রাখবা, দোলনকাল বাড়লে, টি বাড়লে ঘড়ি কি হয়? স্লো হয়, ঘড়ি স্লো হয়। আর বাই চান্স টি যদি কমে, মানে পর্যায়কাল কমে, তাহলে ঘড়ি হবে ফাস্ট। জিনিসটা ফিল করো। দোলনকাল বা পর্যায়কাল বাড়া মানে কি? দেখো নর্মালি যদি এরকম পর্যায়কাল এই যে এইভাবে দুলতে থাকে, দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে জিনিসটা স্লো চলবে, তাহলে ঘড়িটা স্লো হয়ে যাবে। আর দোলনকাল হ্রাস পাওয়া মানে কি? দুমদাম দুমদাম পর্যায় কমপ্লিট হবে, তখন কি ঘড়িটা ফাস্ট হবে। সিম্পল হিসাব। তাহলে পাহাড়ের চূড়ায় কিংবা খনির গভীরে অভিকর্ষ ত্বরণ কমে, দোলনকাল বাড়ে, ঘড়ি হয় কি? স্লো। মনে থাকে যেন, ঘড়ি কি হয়? স্লো। তো এই কতটুকু স্লো হয়েছে এটা দিয়ে আমরা চাইলে পাহাড়ের উচ্চতা বের করতে পারি, খনির গভীরতা বের করতে পারি। তো আমরা এখান থেকে খনির গভীরতা বের করতে বলে নাই বা উচ্চতাও বের করতে বলেনি। প্রশ্নে বলেছে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল কত। তো তোমরা জানো যে এই যে দোলকটা, এই দোলকটার ভূপৃষ্ঠে দোলনকাল কত? এই দোলকটার ভূপৃষ্ঠে দোলনকাল কত বলো? দোলনকাল ভূপৃষ্ঠেটা নিয়ে আসতে হবে। ভূপৃষ্ঠে দোলনকালের নাম দিলাম আমি টি, সেটার নাম দিলাম 2.83 সেকেন্ড, যেটা আমরা 2 নম্বর অঙ্কে পেয়েছি। বলছে পাহাড়ের চূড়ায় দোলনকাল, তাহলে চূড়ায় কি দোলনকাল বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। চূড়ায় দোলনকাল টি প্রাইমটা কত? এটা তুমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারো, যে এটা তো বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল। আমরা জানি, তুমি লিখবা উই নো বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল, লিখা নাও বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল। যেহেতু দোলনকালটা বেড়েছে, তাই এটার নাম হলো বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল। টি প্রাইম সমান টি1 t-x, এটা লিখবা। এটা হচ্ছে সূত্র। তুমি সূত্রটা ঠাডা মুখস্থ করতে পারো, আর যদি সূত্রের ডেরিভেশন জানতে চাও, আরো কিছু ক্লাস আছে আমার পর্যাবৃত্ত গতির, সেই ডেরিভেশন থেকে দেখতে পারো। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল tt1 t-x, tt1 t-x। এটা লিখবা, পরীক্ষার খাতে এভাবে লিখলেও সমস্যা নাই। তো এবার এখানে পরিচয়গুলো দিতে হবে, কোনটা কি, নাইলে আমার সমস্যা আছে। ওকে, পরিচয়গুলো দাও। আচ্ছা, এটা একটু টি1 দাও, এটা নাম দাও টি1। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল টি প্রাইম হলো tt1 t-x। কোনটা কি? টি1 হলো ভূপৃষ্ঠে দোলনকাল, যেটা 2.83, মানে 2 নাম্বার থেকে পাচ্ছি। এক্স হলো হারানোর সময়, একটু লিখো। এই যে হারানোর সময় মানে যত সেকেন্ড সে স্লো হয়, কতটুকু স্লো হয়? 50 সেকেন্ড। এটা হচ্ছে এক্স দিয়ে দিয়েছে। বাকি রইল কি? স্মল টি। স্মল টিটা কি ভাইয়া? এখানে যদি বলতো এটি ঘন্টায় 50 সেকেন্ড হারায়, কি ঘন্টায়, তাহলে স্মল টি হতো 1 ঘন্টা, অর্থাৎ 3600 সেকেন্ড। কথা বুঝছো? উদ্দীপকে যদি বলতো এটি ঘন্টায় 50 সেকেন্ড হারায়, ঘন্টায় বললে স্মল টিটা হইতো 3600 সেকেন্ড। যদি বলে এটি 5 ঘন্টায় এত সেকেন্ড হারায়, তাহলে কত? 5 ঘন্টা, তখন স্মল টি হতো 5 ঘন্টা। যেহেতু এখানে বলছে এটা দিনে, কত ভাইয়া? দিনে। এখানে দিন বলতে 24 ঘন্টা বোঝায়, তাহলে স্মল টি হচ্ছে দিনে। দিনে মানে 86,400
সেকেন্ড বা 24 ঘন্টা। এবার জাস্ট মানগুলো এখানে ইনপুট করো, তোমার অঙ্ক ডান 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 ডান। স্মল টি কত ৮৬,৪০০, টি1 কত 2, স্মল টি কত ৮৬,৪০০ মাইনাস 50। এবার এই সূত্রটা কিন্তু পাহাড়ের উচ্চতা গেলেও প্রযোজ্য, খনির গভীরতা গেলেও প্রযোজ্য। কারণ আমরা বারবার বলেছি উচ্চতায় বা গভীরতায় যেখানেই যাও পর্যায়কাল বাড়বে, কারণ জি কমবে। বৃদ্ধিপ্রাপ্ত পর্যায়কালের সূত্রই হচ্ছে এটা টি1 t-6, সোজা। এটা অনেকে ঐকিক নিয়ম দিয়ে করে, তোমার যদি ঐকিক নিয়ম দিয়ে করতে মন চায় করবা, তোমার যদি ডিরেক্ট সূত্র মন চায় তুমি এটা দিয়ে করবা। আমি এটা প্রেফার করি। তাহলে এখানে আসবে 2.00115। ওকে, একটা একটু টি1 এর মান কিন্তু 2 না, টি1 এর মান হচ্ছে 2.83। এবার মানটা চেঞ্জ হবে, তাহলে এখানে হবে ৮৬,৪০০ ইন্টু 2.83, নিচে হচ্ছে ৮৬,৪০০ মাইনাস 50, 2.83163। খুবই নগণ্য মান বাড়বে। তারপর আমরা দশমিকের পর যতগুলো সংখ্যা লিখা যায় লিখব। 2.8316 সেকেন্ড, এটুকু লিখে দাও। তুমি যদি এটাও 2.83 লেখো, এটাও 2.83, তাহলে তো বাড়লো না। সামান্য যেহেতু বাড়ে, ওই সামান্য অংশটুকুই পর্যন্ত লিখবা। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত দোলনকাল, সামান্য চেঞ্জ হবে দোলনকালের। ওকে, এটাই হলো ওই উচ্চতায় বা পাহাড়ের চূড়ায় দোলনকাল। পরের প্রশ্ন, এবার বলেছে পাহাড়ের উচ্চতা বের করো। ভাই এই দোলনকাল দিয়ে খুব সহজেই পাহাড়ের উচ্চতা বের করা যায়। কিভাবে দেখাই তোমাকে। ভাই পাহাড়ের উচ্চতা বের করবা কি দিয়ে? দোলনকাল দিয়ে। ভাই বলো পৃষ্ঠে দোলনকাল কত? তুমি তো এটা জানো, পৃষ্ঠে দোলনকাল। পৃষ্ঠে দোলনকালের নাম দিলাম আমি টি1। এবার কত সেটা? 2.83 সেকেন্ড। 2 নম্বর অঙ্ক থেকে পাচ্ছি, তাই না? এটা 2.83 সেকেন্ড। এবার পাহাড়ের চূড়ায়, একটু আগে দেখলাম পাহাড়ের চূড়ায় দোলনকাল 2.831 সেকেন্ড। চূড়ায় দোলনকাল সেটা টি2, 2.8316 সেকেন্ড। সামান্য একটু বেড়েছে। বের করতে হবে পাহাড়ের উচ্চতা। এই যে দুইটা দোলনকাল, পাহাড়ের পাদদেশে এবং চূড়ায় দোলনকাল দিয়ে কিভাবে পাহাড়ের উচ্চতা বের করে? উচ্চতা বের করে এইভাবেই। দেখো ভাইয়া, আমরা জানি টি এর সাথে জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারবো t1/t2 সমান √of g2/g1 লেখা যাবে, যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, মহাকর্ষ অধ্যায়ে কোনোদিন পড়েছ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র? সেটা যদি হয় g2, সেটা হলো r/r+h হোল স্কয়ার ইন্টু g1। এটা হলো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র। তাহলে g2 নিচে g1 আসলে এই জায়গাটাকে আমরা √of রাখলাম, g2/g1 এর জায়গায় r/r+h হোল স্কয়ার লিখতে পারি, অবশ্যই পারি। স্কয়ার রুটে কাটাকাটি গেলে আমরা লিখতে পারবো এই যে সূত্রটা, t1/t2 সমান r/r+h। এটা হলো r হলো পৃথিবীর ব্যাসার্ধ এবং h হলো পাহাড়ের উচ্চতা। এই যে সূত্র t1/t2 r/r+h, এটা দিয়ে আমরা চাইলে পাহাড়ের উচ্চতা বের করতে পারি। কারণ আমাদের r এর মান মুখস্থ আছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার মুখস্থ আছে। টি1 হলো পৃষ্ঠে দোলনকাল আর টি2 হলো ওই উচ্চতায় দোলনকাল। শেষ। তাহলে পৃষ্ঠে আর উচ্চতায় দোলনকাল জানা থাকলেই ওই উচ্চতাটা তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। এখান থেকে উচ্চতা বের করি। উচ্চতা বের করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল এটাকে উল্টাই, t2/t1 সমান r+h/r। এবার rটাকে r গুণন করে মাইনাস r করলে আমরা h এর সূত্রটা পেয়ে যাব। তোমরা ইলাবোরেট করে কইরো, আমি একেবারে করতেছি। এটাকে এটার সাথে r গুণন করলে r মাইনাস r, তার মানে r কমন নিলে আমরা পাবো t2/t1 t1 - 1। এখানে মানগুলো সুন্দর করে বসাও, সুন্দর করে বসাও। r এর মান, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬৪০০ কিলোমিটার, কিলোমিটারে বসালে কিলোমিটারে অ্যান্সারটা আসবে। t2 হচ্ছে 2.8316, t1 হচ্ছে 2.83 - 1। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কত কিলোমিটার উচ্চতায় আছো।
তাহলে এখানে হচ্ছে 2.8316 2.83 -1 এর সাথে 6400, তাহলে এটা হবে 3.618 কিলোমিটার। তো দিস ইজ অ্যান্সার। এই উচ্চতায় তুমি আছো বা পাহাড়ের চূড়ায় আছো। দ্যাটস ইট। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, একটা ব্যাপার একটু তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো আমরা কিন্তু 2 নম্বর অঙ্কে 2.837 সেকেন্ড পাইছিলাম। তো 837 আমি এতক্ষণ পর্যন্ত 2.83 ধরে রেখেছি। 7 বসালে কিন্তু ওইখানেও পাহাড়ের চূড়ায় দোলনকালটা কিন্তু এর চেয়ে বেশি হবে। হ্যাঁ, তো তোমরা ফুল নাম্বারটা নিয়েই কইরো। আমি 7টাকে ভুলে বাদ দিয়ে দিছিলাম। ওকে, নো, এটা কোনো প্রবলেমই না। ঠিক আছে, সে এই উচ্চতায় আছে। পরের প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, পাহাড়ের চূড়ায় দোলকটির ওজন বাড়বে না কমবে? তোমার সাপেক্ষে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ভাই, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ কমে, তাহলে ওজনও কি ভাই কমবে? ডেফিনেটলি কমবে। এই যে দেখো, ভূপৃষ্ঠে ওজন কত বলো? ভূপৃষ্ঠে ওজন কত? দোলকের ভর কি দিয়েছে? দেয়নি, সমস্যা নাই। ভূপৃষ্ঠে ওজন হচ্ছে W সমান m ইন্টু G1, আর পাহাড়ের চূড়ায় ওজন হচ্ছে m ইন্টু G2। এটা W1 দাও, এটা W2 দাও, তাহলে W2 বাই W1 সমান হবে G2 বাই G1, তাই না? তাহলে G2 আর G1 কি বের করতে পারবা না? হ্যাঁ পারবা। কিভাবে? G2 হচ্ছে পাহাড়ের চূড়ায়, সেটা কেমনে বের করে ভাই? G2 এর সূত্র ওই যে পাহাড়ের চূড়ার দোলনকাল দিয়ে বের করো। আমরা জানি পাহাড়ের চূড়ায় দোলনকাল T2 সমান 2 পাই √L বাই G2। তাহলে পাহাড়ের চূড়ায় আমার G2টা হবে স্কয়ার করলে T2 স্কয়ার 4 পাই স্কয়ার L বাই G। তাহলে এটা হবে 4 পাই স্কয়ার L বাই T2। মানগুলো বসিয়ে দাও। 4 পাই হচ্ছে 3.14, L কত 2, আর পাহাড়ের চূড়ায় দোলনকালটা কত বের করছি একটু আগে 2.8316। মান বসালে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ পেয়ে যাবা। 4 ইন্টু 3.14 স্কয়ার ইন্টু 2 ডিভাইড বাই 2.8316। দেখো এই এত আসে কেন? কি হলো? 4 ইন্টু 3.14 স্কয়ার 4 পাই স্কয়ার L ও T2 স্কয়ার বসাতে হবে। তো T2 স্কয়ার, এটা T2 স্কয়ার। 4 পাই স্কয়ার L এর মান 2, আর T2 হচ্ছে 2.8316 এর আবার স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি 9.8375 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কি এটা পাচ্ছি? পাহাড়ের চূড়ায় দোলনকাল কি এটা পাচ্ছি 9.8375। এটা তো 9.87 বেশি রে ভাই। ওকে, এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে এই কারণে যে ওই যে একটু আগে বলতেছিলাম না, এতক্ষণ যাবত আমরা দোলনকালকে ভূপৃষ্ঠে দোলনকাল 2.83 ধরে এসেছি। অ্যাকচুয়ালি ধরো 2.837। ভূপৃষ্ঠে যদি 2.83 হয়, 837 হয়, পাহাড়ের উচ্চতায় দোলনকালটা আরো বেশি হবে না? হ্যাঁ, পাহাড়ের উচ্চতায় দোলনকালটা আরো বেশি হবে। সেটা একটু ঠিক করে আসি। এই দেখো, এটুকু ঠিক করলেই হবে। পাহাড়ের উচ্চতায় দোলনকালটা হবে 2.837। যদি বসাও জাস্ট এইখানে 2.837 বসালে এখানে আসবে পাহাড়ের উচ্চতায় দোলনকাল 86,400 ইন্টু 2.837, নিচে হলো 86,400 মাইনাস 50। তাহলে এটা আসবে 2.8386 সেকেন্ড। দেখছো একটু বেশি আসছে, আগের বেলা 2.831 আসছিল। তো বাকিগুলো এইভাবে এই মান বসায় করবা। এবার আমরা এখানে আসি যে আমার 2.838, এখানে পাহাড়ের চূড়ায় দোলনকাল হচ্ছে 2.8386 এর উপর স্কয়ার। তাহলে আমরা পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাব 4 ইন্টু 3.14 স্কয়ার ইন্টু 2 ডিভাইড বাই 2.8386 স্কয়ার। এই যে এবার ঠিক আছে, 9.789 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ। তো পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.789,
আর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8, ক্যালকুলেট করলে এটাকে ভাগ যদি দাও 9.8 দ্বারা, এটার মান আসবে 0.998। তাহলে W2 সমান হচ্ছে এত ইন্টু W1। এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে W1 ইজ গ্রেটার দেন W2, রাইট? তার মানে ভূপৃষ্ঠে ওজন উচ্চতার ওজনের চেয়ে বেশি। স্বাভাবিক না ভাই? উচ্চতা উঠলে জি এর মান কমে, তাহলে কি ওজনও তো কমবে, এটাই। আচ্ছা, এটা কিন্তু কোনো মেজর কোনো ইস্যু না। হ্যাঁ, আমি যে ঠিক করছি এটা মেজর ইস্যু না, তুমি জাস্ট 9.837 ধরে করবা, আমি 9.83 ধরে তখন করছিলাম। ওকে, পরের প্রশ্ন 9 নাম্বার, দোলকটির কম্পাঙ্ক কত শতাংশ পরিবর্তন করলে এটি একটি সেকেন্ড দোলক হবে? ওকে, আচ্ছা, আমরা কি দোলকটির কম্পাঙ্ক বের করেছিলাম না? করেছিলাম, কোথাও একটা করেছিলাম। এই যে ভূপৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক বের করেছিলাম 0.3533, তাই না? 0.3533। তাহলে দেখি আমরা দোলকটির কম্পাঙ্ক পূর্বে, বা আমরা লিখতে পারি পৃষ্ঠে। আমরা যে কম্পাঙ্কটা বের করছি এটা কোথায়? পৃষ্ঠে, তাই না? তাহলে পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক কত ভাইয়া? দোলকটির কম্পাঙ্ক, পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক হচ্ছে F1 দাও, এবং এটার মান কত? এটার মান হলো 0.3533, 0.3533 হার্টজ। বলছে এর কম্পাঙ্ক কত শতাংশ পরিবর্তন করলে এটি সেকেন্ড দোলকে পরিণত হবে। ভাই, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত সেটা বলো। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত সেটা আগে বের করতে হবে। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে, এটার নাম দিলাম আমি F2, এটা হচ্ছে 1/2 বা 0.5 হার্টজ। তাহলে কত শতাংশ পরিবর্তন করলে সেকেন্ড দোলকে পরিণত হবে, রাইট? তাহলে ভাইয়া কম্পাঙ্কটা এটা থেকে এটা করতে হবে। বর্তমানে আছে কত? 0.35। সেকেন্ড দোলক বানানোর জন্য কম্পাঙ্ক হইতে হবে 0.5। তাহলে কত শতাংশ পরিবর্তন করতে হবে? শতাংশে হিসাব করতে হলে হিসাবটা হয় এরকম, পরিবর্তন করতে হবে শতাংশে হিসাব মানে হচ্ছে যে F2 মাইনাস F1 বাই F1 ইন্টু 100%, তাই না? একে কত, 100তে কত, এটাই তো শতাংশের হিসাব। যে পরিবর্তন করতে হবে F2 মাইনাস F1 মানে বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই আদি ইন্টু 100%, মানে আদির তুলনায় কত শতাংশ তোমার বৃদ্ধি করতে হবে। কম্পাঙ্ক তো ডেফিনেটলি বৃদ্ধি করতে হবে, তাই না? 0.5 মাইনাস 0.3533 ডিভাইডেড বাই 0.3533 ইন্টু 100%। তাহলে এত শতাংশ কম্পাঙ্ক যদি আমরা বৃদ্ধি করি তাহলেই সেকেন্ড দোলকে পরিণত হবে। তাহলে 41.52% বৃদ্ধি করতে হবে, তাই না? এটা লিখে দিতে হবে বৃদ্ধি না হ্রাস। এইটুকু বৃদ্ধি করতে পারলে, মানে বর্তমানে যে কম্পাঙ্কটা আছে এর সাথে যদি আমি আরো এত পার্সেন্ট বৃদ্ধি করি কম্পাঙ্ক, তাহলে এই দোলকটাই সেকেন্ড দোলকে পরিণত হবে। ওকে, পাহাড়টিতে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় পেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? দেখো ভাইয়া, পাহাড়টিতে দোলনকাল আমরা কত পেয়েছি? 10 নম্বর প্রশ্ন। পৃষ্ঠে দোলনকাল কত সেটা বলো। পৃষ্ঠে দোলনকাল হচ্ছে 2.837 সেকেন্ড। এবার পাহাড়ের চূড়ায় দোলনকাল কত পেয়েছি? 2.838 সেকেন্ড, তাই না? এখন বলেছে পাহাড়টিতে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় পেতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? ঠিক আছে ভাই, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G1, পাহাড়ের উচ্চতায় G2। তাহলে অভিকর্ষ ত্বরণ তার তোমার হাতে নাই, এটা তো ন্যাচারাল নিয়মে চেঞ্জ হবে। তোমার হাতে আছে দৈর্ঘ্যটা। তাহলে ভাইয়া পাহাড়টিতে দোলনকাল ভূপৃষ্ঠের ন্যায় পেতে হবে, অর্থাৎ দোলনকাল পাহাড়ে এবং ভূপৃষ্ঠে সেম হইতে হবে, তাই না? তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে দোলনকালের সূত্র লিখো, 2π√L/G1 লিখলাম, এখানে নিলাম 2π√L/G2। এখন মনে হইতে পারে ভাইয়া G1 আর G2 মান তো ভিন্ন ভিন্ন, তাহলে আমার এলটাকে এমন ভাবেই চেঞ্জ করতে হবে যেন দুইটা সমান হয়ে যায়। এটার নাম দিলাম L1, এটা হচ্ছে পৃষ্ঠের কার্যকর দৈর্ঘ্য, এটা হচ্ছে পাহাড়ের চূড়ায় কার্যকর দৈর্ঘ্য L2। ভাই G1 আর G2 তো চেঞ্জ হবে, তো আমি এক কাজ করি, দেখো ভাইয়া
পাহাড়ের চূড়ায় উঠছে, দোলনকাল বাড়ছে কার কারণে? জিটুর কারণে। আমার যেহেতু দোলনকাল বাড়ছে, আমি দোলনকাল বাড়তে দিব না, তাহলে পাহাড়ের চূড়ায় আমি কি করব? আমরা পাহাড়ের চূড়ায় পি এর সাথে এল এর সম্পর্ক আছে না ভাই? সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। পাহাড়ের চূড়ায় উঠছো, দোলনকাল বাইরে গেছে, বাট আমি চাচ্ছি দোলনকালটা যেন আগের মতোই থাকে। তাহলে আমি এক কাজ করব, পাহাড়ের চূড়া উঠলে আমি দৈর্ঘ্যটা কমাই দিব, তাহলে দোলনকাল কমে যাবে, তাহলে আগের মতো থাকবে। জি কমার কারণে দোলনকাল বাড়তেছে, বাট আমি চাচ্ছি দোলনকালটা একই থাকুক, তাহলে অবশ্যই আমি দৈর্ঘ্যটা কি কমাই দিব বা দৈর্ঘ্যের চেঞ্জ আনবো। তো আমরা সেটা মূলত এই অঙ্কে দেখাবো যে যে দোলনকাল একই পেতে হলে কি চেঞ্জ আনতে হবে? দৈর্ঘ্যে চেঞ্জ আনতে হবে। তো দোলনকাল একই পাওয়ার শর্ত হচ্ছে এটা সমান হইতে হবে। 2 বাই কাটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L2/L1 স্কোয়ার করলে রুট উঠে যাবে, L2/L1 এটা হবে G2/G1, তাই না? তাহলে আবার দেখো তো, L2/L1 G2/G1, G2 কোথায়? G2 হচ্ছে পাহাড়ের চূড়ায় পর্যায় অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা কত পেয়েছি একটু আগে? 9.789। আর G1 হচ্ছে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে 9.8। ক্যালকুলেট করলে আমরা পাবো 9.789 ভাগ 9.8, 0.998। তাহলে L2 হচ্ছে এত L1। তাহলে ভাইয়া L1 এর মান কত দেওয়া আছে? তো L1 এর মান কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে আমার 2 গুণ দিলে 1.997 মিটার। তাহলে খেয়াল কর, আমরা যদি দোলকটার দৈর্ঘ্য কত আছে? 2 মিটার, পাহাড়ের চূড়ায় নিয়ে ও দৈর্ঘ্যটা 1.997 করে দেই, তাহলে ভূপৃষ্ঠে সে যেই দোলনকালটা দেয়, পাহাড়ের চূড়াতেও সেম দোলনকালটাই দিবে। কথা কি বুঝাইতে পারছি? আবারও বুঝো, আমরা দেখতে পাচ্ছি দোলকটার কার্যকর দৈর্ঘ্য কত? 2 মিটার, আর ভূপৃষ্ঠে তার দোলনকাল কত? 2.837 সেকেন্ড। এবার আমরা যদি তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, জি কমবে, তাহলে দোলনকাল বাড়ার কথা, বাট আমরা যদি একই সাথে তার দৈর্ঘ্যটা এতটুকু করে দেই, তাহলে দোলনকাল কি ভূপৃষ্ঠের সমানই থাকবে। তাহলে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তনটা হিসাব করে দেখালে জিনিসটা স্মার্ট দেখায়। তাহলে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত বলো? দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন হবে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইন্টু 100%। দৈর্ঘ্যের পরিবর্তন কত? 2 থেকে 1.997 করব। 2 থেকে 1.997 ডিভাইডেড বাই 2 ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে 0.112% হ্রাস। অবশ্যই বুঝতে পারতেছো, হ্রাস করতে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন করতে হবে এটুকু কি কমাইতে হবে? 0.112% দৈর্ঘ্য যদি আমি কমাই, তাহলে ওই উচ্চতায় দোলনকাল একই থাকবে। শেষ। সুন্দর প্রশ্ন। পরের প্রশ্ন, লাস্ট আমাদের বলছে এই যে বব, এই ববের ভর হচ্ছে 20 গ্রাম। কয় গ্রাম? 20 গ্রাম। প্রশ্নটা দেখি চলো। 20 গ্রাম হলে বি আর সি এই বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা? খুবই সহজ। যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি ভাইয়া? এই যে 11 নম্বর, যান্ত্রিক শক্তির নিত্যতা মানে মোট শক্তি হবে সব পয়েন্টে কনস্ট্যান্ট। মোট শক্তি মানে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা হবে সমান। এটা মেনে চলে কিনা? কোন বিন্দু? বি আর সি বিন্দু। তাহলে ভাই এখানে কি আছে? গতিশক্তি আছে, বিভব শক্তিও আছে। এইখানে আমার গতিশক্তি বিভব শক্তি দুইটাই বের করতে হবে, যোগ করে মোট শক্তি বের করতে হবে। এখানেও আমার মোট শক্তি বের করতে হবে। তো মোট শক্তির মধ্যে কে কে লুকিয়ে আছে? গতিশক্তি আর বিভব শক্তি। বিভব শক্তি মাপতে হয় উচ্চতা দিয়ে, সো আমরা আগে উচ্চতাগুলো বের করে নিই। এ থেকে বি এর উচ্চতা কি এইটা? এ থেকে বি এর উচ্চতা কি এইটা? না, এটা না। এ থেকে বি এর উচ্চতা হচ্ছে এই যে এটুকু, খাড়া উচ্চতা বা উলম্ব উচ্চতা, এইটা। এটা কেমনে বের করব? এটা বের করার জন্য এই ত্রিভুজটার দিকে তাকাও। এই যে ও বি এবং এই যে এখানে একটা তোমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই সমকোণী ত্রিভুজ থেকে এই পয়েন্টটা কত? পয়েন্ট এই এটুকু কত? এই যে এটুকু 0.1 মিটার। এখান থেকে এটা কত? 2 মিটার। অতিভুজ হচ্ছে 2 মিটার। তাহলে এই যে ভূমি এটুকু কত হবে? এখানে আমি একটা নতুন নাম দিই, এটার নাম দিই, এই পয়েন্টের নাম দিই এন, আর এই পয়েন্টের নাম দিই এম। আমরা চাচ্ছি
ও এনটা বের করতে, ও এন। তাহলে ত্রিভুজ ও বিএন, ও বিএন এ ও এন হবে, ও এন স্কোয়ার হবে, ও এন হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব কত এন বি এর স্কোয়ার। এটা দিয়ে আমরা ও এনটা বের করব, ও এন থেকে আমি এ এন বের করব। এ এনটা হচ্ছে বি বিন্দুর খাড়া উচ্চতা। এই উচ্চতা দিয়ে কি করব? উচ্চতা দিয়ে আমরা বিভব শক্তি হিসাব করব। ঠিক আছে, তো এখান থেকে ও এন এর মান কত হবে? √অফ ওবি। ওবি কত ভাইয়া? ওবি হচ্ছে 2 আর এনবি কত? 0.1 এর স্কোয়ার। আমরা ও এনটা পেয়ে যাচ্ছি। ও এন হবে √অফ 2 স্কোয়ার মাইনাস 0.1 স্কোয়ার, 1.9974 মিটার। তো ও এন দিয়ে আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে এ এন অর্থাৎ বি বিন্দুর খাড়া উচ্চতা। এই উচ্চতা থেকে আমরা বিভব শক্তি বের করতে পারি। তাহলে এখান থেকে স্পষ্টতই যে এই এ এনটা হচ্ছে টোটাল ও এ থেকে ও এন মাইনাস, ও এ থেকে ও এন মাইনাস, ও এ হচ্ছে 2 থেকে 1.9974 মাইনাস দিলেই আমরা বি বিন্দুর উচ্চতাটা পেয়ে যাব। এই রে 2 মাইনাস 1.9974, এটা আসবে 2.6 ইন্টু 10⁻³ খুবই ক্ষুদ্র একটা মান মিটার। তাহলে এটা হলো এ এন মানে বি বিন্দুর উচ্চতা। ঠিক একই সিস্টেমে আমরা সি বিন্দুর উচ্চতাটা বের করব। এখানে উচ্চতা মানে কিন্তু এইটা না ভাই, উচ্চতা মানে খাড়া উচ্চতা অর্থাৎ এইটা। ওদেরকে দেখাই, এই যে এই এ থেকে সি বিন্দুর খাড়া উচ্চতা এই যে এটুকু, অর্থাৎ এ এম। এ এম আশা করি হাইলাইট দিয়ে তোমরা ভালো মতো দেখেছো। আমরা এ এমটা বের করবো। আবারও সেম সিস্টেম, আমরা চলে যাব ত্রিভুজ ও সি এম এ। ত্রিভুজ ও সি এম, এই ত্রিভুজ থেকে আমরা ও এম এর মানটা বের করব। তাহলে ও এম হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে √অফ অতিভুজ তো সেমি আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে সি এম স্কোয়ার। এটা হচ্ছে 4, সিএম কত? 0.2 এর স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি ও এম 4 মাইনাস 0.2 স্কোয়ার, 1.9899 মিটার। আমার তো ও এম দরকার নাই, আমার দরকার হচ্ছে এ এম বের করা। সুতরাং আমাদের এ এমটা আমরা পাচ্ছি, টোটালটা হচ্ছে ও এ, এখান থেকে ও এম বাদ, অর্থাৎ 2 মাইনাস 1.9899, 2 মাইনাস অ্যান্সার 0.010025 মিটার। তাহলে এটা হলো এ এম, উচ্চতা বের করে ফেলছি আমরা, বি বিন্দু আর সি বিন্দুর উচ্চতা বের করে ফেলছি। আচ্ছা ভাই, আমরা কি এই এম এন অংশটা বের করতে পারি না? এই যে দেখো এম এন, এই অংশটা কি বের করতে পারি না? পারি অবশ্যই। এম এন অংশটা কেমনে বের করবো ভাই? খুবই সহজ। তুমি ও এন জানো, তুমি ও এম জানো, তাহলে এম এনটা কত? এটা কানার ভাই অন্ধও পারবে। এম এন হলো ও এন থেকে তুমি ও এম বাদ দিয়ে দিবা, শেষ। ও এন থেকে ও এম বাদ দিয়ে দিবা। ও এনটা কত? ও এন হচ্ছে 1. যেখানে 9974 মাইনাস ও এমটা কত? 1.9899। ক্যালকুলেট করলেই তুমি পেয়ে যাবে এম এন 1.9974 মাইনাস 9899, 7.5 ইন্টু 10⁻³ মিটার। আমাদের যে উচ্চতাগুলো দরকার সবগুলো আমরা পেয়ে গেছি। এবার খালি গতিশক্তি আর বিভব শক্তি বের করব। ভাইয়া দেখো, এই সি বিন্দুটার নাম কি? বিস্তার। অর্থাৎ সরল দোলকটা এখান থেকে সি পর্যন্ত যায়, এখানে থেমে আবার রিটার্ন করে, তাই না? তাহলে সি বিন্দুতে কি বস্তুর গতিশক্তি আছে? সি বিন্দুতে কোনো বেগ আছে ভাই? সি বিন্দু যেহেতু বিস্তারে কোনো বেগ নাই, সি বিন্দুতে কোনো বেগ নাই। তাহলে সি বিন্দুতে কি কোনো বেগ আছে? সি বিন্দুতে কোনো বেগ নাই। তাহলে সি বিন্দুতে গতিশক্তিটা কত?
সি বিন্দুতে গতিশক্তিটা কত? আমি এখানে যা যা ডেটা আছে সব ডেটা প্রিভিয়াস স্লাইডে রেখেছি। এবার আমাদের যে এই স্লাইডটা আমরা একটু ক্লিন করে নেব, ঠিক আছে? এই স্লাইডে খেলে আমরা এনার্জি গুলো বের করব। সি বিন্দুতে কি কোনো গতিশক্তি আছে? নাই, কারণ এটা কোথায়? সি বিন্দু হচ্ছে বিস্তার, বিস্তারে বস্তু থেমে যায়, তাই না? থেমে গিয়ে পিছনের দিকে ব্যাক করে। তাহলে সি বিন্দুতে বিন্দুতে বেগ শূন্য, সুতরাং গতিশক্তি কত? শূন্য। আর সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। এম কত? 20 গ্রাম। 20 গ্রাম মানে 20/1000 কেজি। জি এর মান ধরো 9.8। আর এইচ হলো সি বিন্দুর উচ্চতা। এইচ মানে কি? এই যে এ থেকে এম, সি বিন্দুর খাড়া উচ্চতা এ এম। আচ্ছা, এ এমটা বের করে রেখেছো না? ইয়েস, এ এম 0.010025। এখানে একটু সাইড নোট দিয়ে দিবা। এখানে এইচ হচ্ছে এ এম, হচ্ছে 0.010025। এখান থেকে আমরা সি বিন্দুতে বিভব শক্তিটা পেয়ে যাব 20/1000 9.8 0.010025। তাহলে 1.9649 10⁻³ জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত ভাইয়া? গতিশক্তি শূন্য, বিভব শক্তি এটা, তাহলে মোট শক্তি হচ্ছে এটা যোগ এটা, অর্থাৎ এটাই আসবে 1.9649 10⁻³ জুল। সি বিন্দুতে মোট শক্তি। ঠিক একইভাবে বি বিন্দুতেও মোট শক্তি হিসাব করতে হবে। রেডি? সো এই যে বি বিন্দুতে মোট শক্তি হিসাব করবে এই পাশে। বি বিন্দুতে বলো, বি বিন্দুতে বিভব শক্তি কত? এম জি এইচ, ছোট এইচ দিলাম। এম হচ্ছে 20 গ্রাম, 20/1000। জি এর মান সেম ধরবা 9.8। আর এইচ হলো বি বিন্দুর উচ্চতা। বি বিন্দুর উচ্চতা দেখাই যাচ্ছে এ এন। একটু লিখে দাও, এইচ হচ্ছে বি বিন্দুর উচ্চতা, অর্থাৎ এ এন। এই এ এনটা আগের স্লাইডে বের করে রেখেছো না? ইয়েস। এ এনটা কত? 2.6 10⁻³ 2.6 10⁻³ মিটার। তাহলে আমরা পেয়ে যাব বি বিন্দুতে বিভব শক্তি 20/1000 ইন্টু 9.8 ইন্টু 2.6 10⁻³ তাহলে আমরা পাবো 5.096 10⁻⁴ জুল। এবার বি বিন্দু যেহেতু এ আর সি এর মাঝে, তাহলে এখানে অবশ্যই বস্তুটার একটা বেগ আছে। বেগ থাকা মানে কি ভাইয়া? বেগ থাকা মানে গতিশক্তিও আছে। তাহলে বি বিন্দুতে গতিশক্তির মান কত হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। এখন সবাই জানো এই ভি স্কোয়ার মানে লিখতে পারি 2g এইচ। এই এইচটা কোনটা? এইচ হলো সে যতটুকু নেমে আসে ভাইয়া। আবারও বুঝো, ভি স্কোয়ার সমান কি লেখা যায়? 2g এইচ। এখানে এই এইচটা হচ্ছে সে যতটুকু নেমে আসে। সে কোত্থেকে নেমে আসে? খেয়াল করে দেখো, সে সি থেকে নেমে আসে কোথায়? বিতে। তাহলে সে কত উচ্চতা নেমে আসতেছে? এই উচ্চতাটা নেমে আসতেছে। কেউ আবার ভাইবো না ভাই এটা উচ্চতা না, উচ্চতা মানে খাড়াও কতটুকু নেমে আসতেছে। সি থেকে বিতে আসার পথে এই যে এইটুকু, খেয়াল করে দেখো, জাস্ট এইটুকু সে খাড়া নেমে আসে। এই যে এইটুকুটা কত? এটুকু দেখাই যাচ্ছে, এটুকু হচ্ছে এম এন, যেটা আমরা বের করে রাখছি। এটা কি এম এন, তাই না? তাহলে বুঝতে পারতেছি এই 2g কতটুকু নেমে আসে? এম এন পরিমাণ নেমে আসে। এইটু কাটা, তাহলে এখানে আসবে এম মানে 20/1000, জি 9.8। আর এম এনটা কেন বের করে রাখছি বুঝতে পারছো তো? এই যে এম এন 7.5 10⁻³ মিটার। 7.5 10⁻³ ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, আমরা বি বিন্দুতে গতিশক্তি পেয়ে যাব 7.5 1.47 10⁻³ জুল। এগুলো গতিশক্তি, বিভব শক্তি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত বলো? সুতরাং বি বিন্দুতে মোট শক্তিটা এখানে হিসাব করি। বি বিন্দুর মোট শক্তি, এই দুইটা যোগ করে দাও, বাংলা যোগ, ইপি প্লাস ইকে। 5.096 কত যোগ হবে? 5.096 10⁻⁴ এর সাথে
গতিশক্তিটা যোগ করলে আমরা পাবো 1.9796 10⁻³ জুল, 1.9649। যাই হোক, এটারে আমরা লিখতে পারি ওটা প্রায় সমান, মানে এটা সমান প্রায় সমান না 964 × 10⁻³ কাছাকাছি তো না, এটা কাছাকাছি না, তাহলে কি প্রায় সমান, খালি দশমিকের একটু হেরফের হয়েছে, ওটা কোনো ইস্যু না। তাহলে আমরা বলতে পারবো যে বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি কি সেম আছে, তাহলে কি এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, সামান্য একটু হেরফের হলে সমস্যা নেই, ঠিক আছে। ওকে, সো সরল দোলক রিলেটেড আমরা 11টা প্রশ্ন সলভ করেছি। লাস্টের প্রশ্নটা কিন্তু খুব জোশ ছিল, যে আমরা ফার্স্ট অফ অল এই হাইট এবং মাঝখানের এই হাইটটা আমরা জ্যামিতি দিয়ে, নর্মাল জ্যামিতি দিয়ে পিথাগোরাস দিয়ে বের করছি। এটাকেও কঠিন ভাইবই না, দয়া করে এটাকেও কঠিন ভাইবো না। তারপরে উচ্চতা দিয়ে বিভব শক্তি বের করছি, আর কতটুকু নেমে আসে সেটা দিয়ে আমরা গতিশক্তি বের করছি, শেষ, ডান, বাচ্চাদের অঙ্ক। তো সরল দোলক থেকে 11টি প্রশ্ন শেষ। এবার আমরা চলে আসি শক্তিতে। কিসে আসবো? শক্তি। ওকে, তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে শক্তির গ্রাফ, এখানে দেওয়াই আছে। এই যে এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ, আর এই যে এটা হচ্ছে গতিশক্তির গ্রাফ। গ্রাফের সাথে একটু পরিচয় করাই তোমাদেরকে ভাইয়া, এগুলো আমরা আমাদের একাডেমিক ক্লাসে পড়ি। তোমরা জানো যে একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিতে স্পন্দনের গতিশক্তির সূত্র হচ্ছে ½ k² এবং এটার গ্রাফ অবস্থানের সাপেক্ষে কেমন হয় দেখো। অবস্থান কত হইতে পারে? +a থেকে -a পর্যন্ত হতে পারে, আর এখানে শক্তির সর্বোচ্চ মান হতে পারে ½ k² এটা কি শক্তি? গতিশক্তি। বলতো বিস্তারে গতিশক্তি কত? 0, কারণ বিস্তারে বেগ 0। -এও তো বিস্তার, এখানেও বেগ 0, গতিশক্তি 0, মানে এই যে সাম্যাবস্থান, এখানে গতিশক্তি কি? সর্বোচ্চ। 3টা পয়েন্টকে অ্যাড করলে এরকম ছাতার মতো দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের গতিশক্তির গ্রাফ। কার গ্রাফ? গতিশক্তি বা ইকে এর গ্রাফ। কার সাপেক্ষে? অবস্থানের সাপেক্ষে, যে বিভিন্ন অবস্থানে গতিশক্তিটা কেমন। দেখাই যাচ্ছে বিস্তারে গতিশক্তি 0, সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ। একইভাবে বিভব শক্তির সূত্র হলো ½ kx²। আমরা যদি অবস্থানের সাপেক্ষে বিভব শক্তির গ্রাফটা আঁকি, এই যে +a - a এটা হচ্ছে অবস্থান, আর শক্তির সর্বোচ্চ মান ধরো ½ ka²। এখন দেখো এখানে যদি x এর মান a বসাও, বিভব শক্তির মান আসবে ½ ka², মানে এই পয়েন্ট। x এর মান -a বসাও, তখনও বিভব শক্তির মান আসবে ½ ka², মানে এই পয়েন্ট। x এর মান 0 বসালে 0। তাহলে দেখো এই 3টা পয়েন্ট পাচ্ছ, 1টা 2টা 3টা, এদেরকে যোগ করলে এরকম উল্টা ছাতার মতো পাবা। এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ। এই গ্রাফ সম্পর্কে আরো ডিটেলসে জানতে হলে পর্যায়বৃত্ত গতির একাডেমিক প্লেলিস্টটা দেওয়া আছে, দেখে নিতে পারো। এখানে এত ডিটেলসে আলোচনা করার সময় নেই, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ। কার সাপেক্ষে? অবস্থানের সাপেক্ষে, অর্থাৎ বিভিন্ন অবস্থানে আমরা বিভব শক্তি কেমন হয় সেটা এই গ্রাফের মাধ্যমে দেখতে পারি, আর এই গ্রাফের মাধ্যমে দেখতে পারি বিভিন্ন অবস্থানে গতিশক্তি কেমন হয়। সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, বিস্তারে 0। সাম্যাবস্থানে বিভব শক্তি 0, কিন্তু বিস্তারে বিভব শক্তি কি? সর্বোচ্চ। এটাই। ওকে, সো একটু পরিচয় করিয়ে নিলাম। এবার দেখি চলো কি কি বলছে। বলছে এইখানে যে কণাটা আছে, এই কণাটার ভর 0.5 কেজি এবং কণাটির ব্যবকলনীয় সমীকরণ এইটা d²x/dt² dt হবে +4π²x = 0। বললো এ বিন্দুতে কণাটির সরণ বের করো। দেখো ভাইয়া, এখানে এটা কি বিভব শক্তি, এটা কি গতিশক্তি, দুইটা গ্রাফ একসাথেই দেওয়া আছে। বলছে এই যে এ বিন্দু, গ্রাফ দুইটা যেখানে ছেদ করছে, এটা কি ভাই মিডল পয়েন্ট না? দেখো তো এই এই এ বিন্দুতে কি বোঝানো যাচ্ছে? মিডল পয়েন্ট না, মূলত এই এ বিন্দুতে বোঝানো হচ্ছে যে গতিশক্তির মান যা, বিভব শক্তির মান তা। মানে এ হচ্ছে এমন একটা অবস্থান যেখানে গতিশক্তি এবং বিভব শক্তির মান সেম। এই এ বিন্দুর সরণ বের করতে বলছে, মানে এ বিন্দুতে কণাটির সরণ বের করতে বলেছে। আমরা একটা হিন্টস পেয়ে গেছি গ্রাফ থেকে, যে এ বিন্দুতে গতিশক্তির মান এবং বিভব শক্তির মান কি? সমান। এখন বিভব শক্তির সূত্র কি? ½ kx²। গতিশক্তির সূত্র কি? ½ ka² - x²।
হাফকে হাফকে কাটা দিলে এখান থেকে এক্স এর মান বের করতে বলেছে। ওই যে ওইখানে দেখো সম্ভাবস্থান থেকে সরণ বের করতে বলছে, তাই না? সরণ, সরণ মানেই এক্স। এখানে 2x স্কোয়ার সমান a স্কোয়ার, তাহলে এক্স এর মান আসবে প্লাস মাইনাস a বাই √2। প্লাস মাইনাস কেন দিবা? কারণ সরণ দুই দিকেই থাকতে পারে। এর মান কত ভাইয়া? এ দেখো বিস্তার, বিস্তার দেওয়া আছে 12 সেন্টিমিটার বাই √2। এটা অ্যান্সার আসবে সেন্টিমিটারে, যেহেতু আমরা বিস্তারটা সেন্টিমিটারে বসিয়েছি। ক্যালকুলেট করে কমেন্ট অ্যান্সারটা জানাতে পারো যে এ বিন্দুতে কণাটির সরণ কত। আবারও বলি, এ বিন্দুতে দুইটা শক্তি সমান, এখান থেকে এক্স এর মান আমরা চটপট বের করে ফেললাম। পরের প্রশ্ন, কিউ বিন্দুতে কণাটির বেগ নির্ণয় করো। এটা আরো সহজ প্রশ্ন। এই যে দেখো কিউ বিন্দু, কিউ কই রে? এই যে কিউ। ওকে, কিউ বিন্দুতে সরণ কত বলাই আছে? এই যে 4 সেন্টিমিটার। তার মানে 4 সেন্টিমিটার সরণে কণাটার বেগ বের করতে বলেছে। ভাইয়া যে কোনো সরণে বেগ কত? সূত্র জানতে হবে। যে কোনো সরণে বা অবস্থানে বেগের সূত্র হচ্ছে ওমেগা √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো ওমেগাটা ডিরেক্টলি দেওয়া নাই। এ হচ্ছে বিস্তার, 12 সেন্টিমিটারকে মিটার নিলে 0.12, আর এক্স হলো যেই বিন্দুতে বেগ বের করতে বলেছে ওই বিন্দুর সরণ, তাই না? এই যে কিউ বিন্দুতে বেগ, চিত্র থেকে দেখতেই পাচ্ছ কিউ এর সরণ হচ্ছে 4 সেন্টিমিটার, মিটার নিলে 0.04 মিটার। তাহলে বাকি রইল কি? ওমেগা। ওমেগা কোত্থেকে পাবা? এই যে দেখো কণাটার ব্যবকলনীয় সমীকরণ দিয়েছে না, এখান থেকে তুমি ওমেগার মানটা পেয়ে যাবা। তো ওমেগার মানটা আমরা সাইড করে একটু বের করে নিই। ওমেগার মানটা আমরা ব্যবকলনীয় সমীকরণ থেকে হিসাব করি। চলো ভাইয়া, দেওয়া আছে d²x বাই dt² প্লাস 4π² x ইজ ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, তাই না? এটার সাথে আমরা যেটা জানি d²x বাই dt² প্লাস ω² x ইজ ইকুয়াল টু 0, দুইটা তুলনা করলে এই ω² এর জায়গায় বসেছে কে? 4π²। সুতরাং ওমেগার মান হলো 2π। বুঝছো? ওমেগার মানটা ফকাত করে এখানে বসায় দাও, 2π 0.12 স্কোয়ার মাইনাস 0.04 স্কোয়ার। ক্যালকুলেট করলে তুমি ওই পয়েন্টে বেগ পেয়ে যাবা। সুন্দর অঙ্কটা, 2 ইন্টু 0.12 মাইনাস 0.04। আরে ওকে, 2 ইন্টু 3.14 ইন্টু 0.12 স্কোয়ার মাইনাস 0.04 স্কোয়ার। এই যে আমরা বেগের মান পাচ্ছি 0.7105 মিটার পার সেকেন্ড। এটা হলো 4 সেন্টিমিটার সরণে কণাটির বেগ। ওকে, পরের প্রশ্ন, কণাটির সর্বোচ্চ ত্বরণ কত? ভাই সর্বোচ্চ ত্বরণের সূত্র কি? সর্বোচ্চ ত্বরণ a max আমরা পড়িয়েছি। a max এর সূত্র হচ্ছে প্লাস মাইনাস ω² a। তাহলে প্লাস মাইনাস ω² কত? ওমেগা মানে 2π এর উপরে স্কোয়ার, আর এ হচ্ছে বিস্তার। বিস্তার দেখতেই পাচ্ছ 12 সেন্টিমিটার। সর্বোচ্চ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণকে বলা হয় বিস্তার, যে কোনো একদিকে সর্বোচ্চ সরণ। 12 সেন্টিমিটারকে মিটার নিলে এটা আসবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সর্বোচ্চ ত্বরণ এটা। কণাটির আদি অবস্থান, আদি অবস্থান মানে এটা আদি সরণ বোঝায়, তাই না? এরকম অঙ্ক আমরা একাডেমিকে বহুত করাইছি। যারা একাডেমিক ক্লাসগুলো করেছো, এই ভিডিওটা দেখতেছো, তারা আমি জানি আমি করার আগেই পারবা, কারণ এগুলো আমি ভাইয়া করাইছি। আদি অবস্থান মানে হচ্ছে আদি সরণ, অর্থাৎ 0 সেকেন্ডের সরণ। কত সেকেন্ডের সরণ ভাইয়া? 0 সেকেন্ডের সরণ হচ্ছে 0.015 মিটার। তাহলে টাইমের মান যখন 0, আদি মানেই ভাইয়া 0 সেকেন্ডের জিনিসপত্র, তাই না? তখন এক্স এর মান হচ্ছে 0.015 মিটার। বলছে দশা ধ্রুবক, অর্থাৎ এই যে ডেল এর মানটা কত? দশা ধ্রুবকের মান কত? ওকে, সো আমরা জানি x ইজ ইকুয়াল টু a sin ω t প্লাস ডেল। প্রশ্ন হতে পারে ভাইয়া এই সূত্রটাই হবে কেমনে বুঝলেন? কারণ t সময়ে সরণ দেওয়া আছে, তো t সময়ের সূত্র হচ্ছে এটা। তাহলে x এর মান কত? 0.015
এ হচ্ছে বিস্তার 0.12 মিটার, সাইন ওমেগা কত, ওমেগা জানি না, যা থাকার থাকুক, টি এর মান 0, শূন্যর সাথে যাই গুণ দাও 0 প্লাস ডেল, এখানে জাস্ট সাইন ডেল পড়ে থাকবে। সুতরাং সাইন ডেল সমান হবে 0.015 বাই 0.12, তাহলে 0.015 বাই 0.12 সাইন ইনভার্স 15 ভাগ 0.12, এটা কিন্তু রেডিয়ানে অ্যান্সার করতে হয়। হ্যাঁ, তো এই যে ডেলের মান যেটা আসছে আমাদের আসছে ডিগ্রি মোডে 7.18 ডিগ্রি, বাট অ্যাকচুয়ালি এটা রেডিয়ানে অ্যান্সার করতে হয়। হ্যাঁ, যেহেতু এখানে পুরোটাই রেডিয়ানে বসানো, তাহলে ডিগ্রিকে রেডিয়ানে কেমনে নিবা, মোডে যাও, মোডে গিয়ে 4 ক্লিক করো, রেডিয়ান টু ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স, হ্যাঁ সাইন ইনভার্স রেডিয়ান 4 মানে রেডিয়ানে ক্লিক করো, তাহলে 0.015 0.12 ক্লিক করলে এটা আনসার আসবে ডিগ্রি রেডিয়ানে 0.1253 রেডিয়ান, এ হচ্ছে আনসার। মানে রেডিয়ান মোডে করতে হয় আর কি, তুমি সমস্যা নেই ডিগ্রি রেডিয়ানেই নিবা। হ্যাঁ, রেডিয়ানেই নিবা, এত রেডিয়ান। পরের প্রশ্ন, ওকে, সমীকরণ থেকে কণাটির রৈখিক কম্পাঙ্ক বের করো। ভাই অলরেডি আমি বের করেছি, ওমেগার মান কত 2 পাই, আমরা জানি ওমেগা সমান 2 পাই এফ সমান 2 পাই, 2 পাই 2 পাই কুটুস কুটুস, সুতরাং রৈখিক কম্পাঙ্ক হচ্ছে 1 হার্জ। আন্না বাচ্চাদের অঙ্ক, কানার ভাই অন্ধ পারবে, তো তুমি পারবা না? অবশ্যই পারবা, 100 বার পারবা, 1000 বার পারবা। সমীকরণ থেকে বল ধ্রুবকের মান বের করো। ভাই বল ধ্রুবক কে, কে এই যে কে, কে এটাই তো আমরা জানি, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, জানি, জানা কথা। সুতরাং কে সমান হবে এম ওমেগা স্কোয়ার। এম এর মানটা কত, এম হচ্ছে ভর, ভর হচ্ছে 0.5, ওমেগা কত 2 পাই, এর উপরে আবার কি স্কোয়ার, শেষ। বল ধ্রুবকের একক হবে নিউটন পার মিটার, শেষ, ডান। ওকে, পি কিউ এবং আর বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য কিনা, তাই না? দেখি চলো, পি কিউ আর বিন্দুতে শক্তির নিত্যতা প্রযোজ্য কিনা। শক্তির নিত্যতা বলতে বোঝায় মোট শক্তির পরিমাণ একই থাকবে। খেয়াল করো, এখানে সর্বোচ্চ শক্তি 100 জুল, সর্বোচ্চ শক্তি কিন্তু মোট শক্তি, মনে থাকে জানো, কারণ 100 জুল যখন বিভব শক্তি সর্বোচ্চ তখন গতিশক্তিটা 0, তাহলে মোট শক্তি কত হয়, 100ই হয়। একইভাবে যখন গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি 0, মোট শক্তির যোগফল কত হবে, 100ই হবে। তাহলে মোট শক্তি 100। আমার প্রমাণ করতে হবে কি কি বিন্দু, পি কিউ আর বিন্দু, এই যে আর বিন্দুতে তো মোট শক্তি 100 দেখাই যাচ্ছে, তাহলে আমার প্রমাণ করতে হবে পি এবং কিউ বিন্দুতেও মোট শক্তির মান 100, এটাই প্রমাণ করতে হবে। আমরা একটু লিখি, আর বিন্দুতে মোট শক্তি ই, মোট শক্তি সূত্র হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এটা কত ভাইয়া 100, এর মান দেওয়া আছে, এখান থেকে কে এর মানটা বের করবা, কে হবে 2 × 100 বাই এ স্কোয়ার, এ কত 0.12, এর উপরে কি আছে স্কোয়ার। এটা হলো এই চিত্রের যে কণাটা, এর কে এর মান উপরে 200.12 স্কোয়ার, 13,888.89 নিউটন পার মিটার। এখানে আমরা কে এর মান পেয়ে গেলাম, এটা হচ্ছে বল ধ্রুবকের মান। এবার এই কে এর মান দিয়ে পি এবং কিউ বিন্দুতেও শক্তির মান যে 100 সেটাই প্রমাণ করতে হবে। তাহলে পি বিন্দুতে বিভব শক্তির সূত্র কি বলো, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এর মানটা এটাই বসাবা 13,888.89, আর পি বিন্দুর সরণ কত, এক্স হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 0.04 স্কোয়ার, শেষ, বের করলাম এত জুল। এটা হচ্ছে পি বিন্দুতে কি বিভব শক্তি। একইভাবে পি বিন্দুতে গতিশক্তি কত, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও বের করবা। দেখো সব দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, এর মান দেওয়া আছে, কে এর মান বের করছো, তাহলে পি বিন্দুতে মোট শক্তি কত হবে, দেখবে 100 আসতেছে। ঠিক অনুরূপ ভাবে কিউ এরটা বের করার দরকারই নেই, কারণ কিউ বিন্দুর অবস্থান থাকে একই জায়গায়, পি বিন্দুটাও 4 সেন্টিমিটার দূরে, কিউ বিন্দুটাও 4 সেন্টিমিটার দূরে। তাহলে এই যে কিউ বিন্দু, এই কিউ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করে মোট শক্তি বের করে সেটাও দেখবে 100ই আসে। তাহলে কি ভাই, যে পি কিউ আর বিন্দুতে মোট শক্তির মান একই আছে, দ্যাটস মিনস
যে এখানে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য, অবশ্যই প্রযোজ্য। এটা তোমরা কমপ্লিট করবে অঙ্কটা। পরের প্রশ্ন, টি ইজ ইকুয়াল টু 1.125 সেকেন্ড এবং 1.625 সেকেন্ডে সমীকরণটির মাধ্যমে যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করো। আচ্ছা ভাইয়া, আমরা ডেলের মান কত পাইছিলাম আগের অঙ্কে? ডেল, কারণ যখনই টাইমের ইকুয়েশন আসবে, টাইমের ইকুয়েশনে কি আছে? ডেল আছে। ডেল কত পাইছিলাম? 0.1253 রেডিয়ান। 0.1253 রেডিয়ান। ওকে, এটা একটু মাথায় রাখি। বলছে এই দুইটা সময়ে যান্ত্রিক শক্তির নিত্যতা। তো ভাই একটু আগে যে শক্তির সূত্র দেখছো, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর হচ্ছে অবস্থানে শক্তি। আর বিভিন্ন সময়ে শক্তির সূত্র আছে। সময় শক্তির সূত্র হচ্ছে বিভব শক্তি হলো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে টি সময়ে বিভব শক্তি। একইভাবে টি সময়ে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে টি সময়ে গতিশক্তি। দুইটা যোগ করলে মোট শক্তি হাফ কে এ স্কোয়ারই আসে। মানে অলওয়েজ সরল ছন্দিত স্পন্দনের মোট শক্তি হাফ কে এ স্কোয়ার। তো যাই হোক, আমাদের এই টি সময় দুইটা শক্তি বের করে দেখাইতে হবে যে এদের সমষ্টি সেম। একদম বাচ্চাদের অঙ্ক। তো ভাই এখান থেকে এটা কিন্তু দুইটা উদ্দীপক, একটা চিত্র একটা সমীকরণ। এইটা কিন্তু সমীকরণের জন্য, এটা কিন্তু বলে দিছে সমীকরণটির যান্ত্রিক শক্তির নিত্যতা। এটা কিন্তু চিত্রের না, কার? সমীকরণ। উদ্দীপক দুইটা, এটা আর এই সমীকরণটা। এই সমীকরণের যান্ত্রিক শক্তির নিত্যতা, তাহলে সমীকরণের কে এর মান কিন্তু আলাদা। সমীকরণের কে এর মানটা কিন্তু আলাদা ভাই। এই যে দেখো সমীকরণের কে এর মান, এই যে এখানে বের করে নেই এরা। এটা হচ্ছে সমীকরণের কে এর মান। সমীকরণের কে এর মান কত? 0.5 ইন্টু 2 ইন্টু 3.14 স্কোয়ার, 19.7192। এটা হচ্ছে সমীকরণের কে এর মান, বুঝছো? আর একটু আগে যে কে এর মানটা বের করছি, এটা কিন্তু চিত্রর কে এর মান। আমাদের এই প্রশ্নটা হচ্ছে সমীকরণ নিয়ে। তো কে এর মানটা যে জানি সেটা লিখে দিই। কে এর মান হচ্ছে 19.7192 নিউটন পার মিটার। এবার আমরা দেখবো ওই সময়ে যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কিনা। তাহলে হোয়েন লিখো, হোয়েন টাইমের মান কত? টাইমের মান হচ্ছে 1.125 সেকেন্ড। তখন আমাদের বিভব শক্তি কত হবে? হাফ কে, কে কত? 7192। এ কত? বিস্তার কত? বিস্তার যেহেতু দেয় নাই, বিস্তার কি দিছে? বিস্তার যেহেতু দেয় না, ওইটাই বিস্তার ধরে নাও। বিস্তার 0.12 ধরে নাও। হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা, ওমেগা কত? 2 পাই। টি কত? এই যে ওমেগা টি 1.125 ওমেগা টি প্লাস ডেল, ডেল কত? 0.1253। দেখো ভাইয়া, এখানে যদি আমি ডেলটা ডিগ্রিতে বসাইতাম তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। কারণ এটা কি ভাই? এটা হচ্ছে সময়, এটা কি রেডিয়ান। তাহলে রেডিয়ান, রেডিয়ানের সাথে মানে এটা তো 2 পাই রেডিয়ানে বসাইছো। এটা কি ওমেগার মান না? ওমেগা কত? ওমেগা হচ্ছে, ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো তুমি এটা রেডিয়ানে বসাইছো, এটা ডিগ্রিতে বসাইতে হইতো না। এটা রেডিয়ান মানে এটাও কিসে বসাতে হবে? রেডিয়ান। এই কারণে আমরা আগে চালাকি করে রেডিয়ানে বের করে রাখছি ডেলের মান। এখানে ইপি বের করবা নিজ দায়িত্বে। দেখো সাইনের পর এটা বসাইবা। ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নিয়ে নিও। মোড দিয়ে শিফট দিয়ে মোডে ক্লিক করে রেডিয়ান মোডে নিয়ে আগে সাইনের এই মানটা বের করো। সাইন 2 পাই, পাই মানে 3.14 ইন্টু 1.125 প্লাস 0.1253। ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে স্কোয়ার করে সাইন স্কোয়ার চলে আসলো। এর সাথে জাস্ট এই মানগুলো গুণ দিবা। 0.5 ইন্টু 19.7192 ইন্টু 0.12 স্কোয়ার। যেহেতু এর মান দেয় নাই, এই কারণে আমরা এর মানটা এটাই ধরে নিয়েছি, 0.12ই ধরে নিয়েছি। 0.088 জুল এটা আসবে। আবারও বলতেছি, এটা কিন্তু রেডিয়ান মোডে নিয়ে হিসাব করবা, যা পাবা তার সাথে গুণ দিয়ে দিবা, শেষ। মানে ক্যালকুলেটেড যেন রেডিয়ান মোডে থাকে। ইকে, ইকে কত হবে? হাফ কে, কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা, একই সময় 1.125
প্লাস 0.1253 ওমেগা টি প্লাস এটা, এই যে ফার্স্টে cos 2 ইন্টু 3.14 ইন্টু 1.125 প্লাস 0.1253 এটার মান বের করে এটাকে স্কোয়ার করে এর সাথে বাকিটা গুণ 0.197192.12 স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 0.5387 জুল। তাহলে আমরা মোট শক্তি এই যে এই সময় যখন এটা তখন মোট শক্তি কত, এটার সাথে এটা যোগ করে দাও। মোট শক্তি হচ্ছে 0.141 জুল। তো ঠিক একইভাবে সময় যখন 1.625 তখন ইপি ইকে বের করো, সবই ঠিক থাকবে, খালি সময়ের মানটা চেঞ্জ হবে। যোগ করে দেখবে এটাই পাচ্ছ, এটাই পাবা, এটাই পেতে হবে, কারণ উত্তরটা আমি জানি। তো এটাই পাইলে কি বলবা, হ্যাঁ এই দুইটা সময়ে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলছে। বুঝাইতে পারছি আমি, বাকিটা নিজেরা কমপ্লিট করবা। পরের প্রশ্ন, পি বিন্দুতে ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কম কিনা। ওই যে দেখো পি বিন্দুটা কই ভাইয়া, এই যে এখানে ক্রিয়াশীল যে প্রত্যয়নী বল, আমরা জানি সরল ছন্দিতে স্পন্দনরত কণার উপর একটা প্রত্যয়নী বল কাজ করে। তাহলে পি বিন্দুতে প্রত্যয়নী বলটা কত সেটা বের করি। প্রত্যয়নী বল, এটার নাম দিলাম আমি এফএস, সমান হচ্ছে মডুলাস অফ মাইনাস কে এক্স। আর কি মানটা বের করবো জাস্ট, এই কারণে মডুলাস দিছি, অর্থাৎ কে এক্স। কে কত, কে হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, তাই না। এম কত, এম হচ্ছে ভর। দেখো এখানে একটু ঝামেলা করে দিছে, যেখান থেকে আমরা কে এর মান একটু আগে বের করলাম 13,888, বাট দেখো এটাও ইউজ করতেছি, আবার ভরের জন্য এটা ইউজ করতেছি। অ্যাকচুয়ালি দুইটা উদ্দীপক মিলে, যেহেতু এতগুলো প্রশ্ন, এই কারণে দুইটা উদ্দীপক মিলে জেলেই অ্যান্সার করতে হচ্ছে। তোমাদের তো আর সিকিউ এইভাবে আসবে না, একটা উদ্দীপক থেকেই কোয়েশ্চেন আসবে, সো তোমাদের এই ঝামেলাটা হবে না। প্রশ্নটা ভাবে এম কোনটা নিব, ওমেগা কোনটা নিব, আর এক্স কোনটা নিব, কিংবা আমি কে এর মান কেন 13,888 বসাইলাম না। হ্যাঁ একটু ঝামেলা হয়ে গেছে, তাই না। তো এখন খেয়াল করে দেখো ঝামেলাটা হয়েছে কারণ দুইটা উদ্দীপক মিলিয়ে প্রশ্নগুলো করছে, এই কারণে। কোনো সমস্যা নাই, তুমি এম এর মান বসাই দাও। এম এর মান কত, 0.5 কেজি। ওমেগা কত, ওই 2 পাই বসাও। ওমেগা কত, 2 পাই স্কোয়ার, কারণ দুইটার ক্ষেত্রে তুমি একই মান বসাচ্ছ। এক্স এর মান কত, 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ক্রিয়াশীল প্রত্যয়নী বল। যদিও ওই চিত্রে কে এর মান কিন্তু 13,888, তো ওইটা দিলে আবার অঙ্ক বেমিল হয়ে যাবে, দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা এই অঙ্কটা করারই দরকার নাই, যেহেতু দুইটা উদ্দীপক মিলিয়ে এই কোয়েশ্চেনটা, অর্থাৎ আমি বোঝাতে পারছি এখানে কে এর মান একটা, এখানে কে এর মান আরেকটা, তাই না। বাট প্রশ্নটা হচ্ছে দুইটা উদ্দীপক মিলিয়ে, কারণ তোমার এখানে এম এর মান জানা নাই। তাহলে এম এর মান, এই যে এই চিত্রে কি এম এর মান জানা আছে, জানা নাই। তাহলে এম এর মান না জানা থাকলে তুমি কি বস্তুর ওজনটা বের করতে পারবা না। এই কারণে তোমার এই এমটা ইউজ করতে হবে। এখান থেকে এম ইউজ করলা, কে এখান থেকে ইউজ করলা, তাহলে তো হইলো না। এই কারণে দুইটা মিলিয়ে দিলে অঙ্কটা করবা। তো যাই হোক, এখানে একটা মান বের হবে, এত নিউটন প্রত্যয়নী বলের উপর কাজ করে। আর বস্তুর ওজনটা কত, এমজি। এম হচ্ছে 0.5 ইন্টু 9.8। তাহলে এইভাবে করলা, এরপরে দেখাইলা যে পি বিন্দুতে ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কম নাকি বেশি, দেখাইলা। এই মানটাও বের করলে, এই মানটাও বের করে দেখাও যে কোনটা বেশি কোনটা কম। এই ধরনের অঙ্ক একটা বোর্ডে আসছিল, যেহেতু এগুলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই এতগুলো কোয়েশ্চেন বানানো, এই কারণে দুইটারে মিলে একটা বানায় দিচ্ছে। বাট অঙ্ক করার সিস্টেমটা জানতে হবে, ঠিক আছে। উদ্দীপকটা একটু সাংঘর্ষিক, বাট কোয়েশ্চেনের অ্যান্সার এরকম যে ক্রিয়াশীল প্রত্যয়নী বল বের করবা কে এক্স দিয়ে, আর ওজন বের করবা এমজি দিয়ে, তারপর দেখাবা কে কোনটার চেয়ে বড় না ছোট, কত গুণ। এরকম একটা প্রশ্ন একটা বোর্ডে আসছিল যে দেখাও যে প্রত্যয়নী বল ওজনের 16 গুণ। তো তখন প্রত্যয়নী বল বের করতে হয়েছে, ওজন বের করতে হয়েছে, এবং অনুবাদ করে দেখাইতে হয়েছে যে এটা 16 গুণ। এটাই। ওকে, সো আমাদের দ্বিতীয় সৃজনশীল শেষ। এবার আমরা আসি থার্ড সৃজনশীলে, এবং থার্ড সৃজনশীল পড়লে এই অধ্যায়ের বাকি মানে হচ্ছে সবকিছুই ডান। ওকে, থার্ড সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্প্রিং কোন সংযোগে, শ্রেণী সংযোগে আছে, তাই না। এবং এখানে একটা ভর আছে 4.5 কেজি। দুইটা স্প্রিং এর আলাদা আলাদা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। বাচ্চাদের প্রশ্ন। দুইটা স্প্রিং শ্রেণীতে থাকলে তুল্য স্প্রিং ধ্রুবক কি হয় ভাইয়া, রোধের উল্টা। এটা প্রমাণ আমি আমার একাডেমিক ক্লাসে পড়াইছি, যে প্লেলিস্টটা ফিজিক্স ভাইয়া চ্যানেলেই আছে।
প্রমাণটা দেখাচ্ছি না, তোমরা খালি মনে রাখবা স্প্রিং এর সমবায় স্প্রিং এর সমবায় সমবায়ের সূত্র হচ্ছে রোধের সমবায়ের উল্টা, রোধের সূত্রের উল্টা মানে রোধের শ্রেণীতে যুক্ত হলে কি করতা R1 প্লাস R2 প্লাস R3, আর সমান্তরালে হলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করে উল্টায়। ঠিক স্প্রিং এর সংযোগে উল্টিয়ে যাবে সূত্র, মানে রোধের যেটা সমান্তরাল স্প্রিং এ সেটা শ্রেণীর ক্ষেত্রে সূত্র, রোধের যেটা শ্রেণী স্প্রিং এ সেটা সমান্তরালের সূত্র। ওকে, এত প্যাচ গুছের দরকার নেই, যে সহজে বুঝতেছো। এটা কি K1 আর K2 কিভাবে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক হবে 1/Ks, রোধের উল্টা, সমান 1/K1 প্লাস 1/K2। এটা যদি লসাগু গসাগু করো তাহলে এটা পাবা, উল্টায় দিলে 2K1 K2 বাই K1 প্লাস K2। দাঁড়াও, K1 K2 না, 2 কেন আসবে, উপরে গুণফল নিচে যোগফল, এটি আসবে K1 K2 K1 প্লাস K2। মানগুলো বসিয়ে দাও। K1 কত 10 কিউব, K2 কত 2 ইন্টু 10 কিউব, 10 কিউব প্লাস 2 ইন্টু 10 কিউব। এই তো উপর হচ্ছে, আচ্ছা নিচে হচ্ছে একটা 3 ইন্টু 10 কিউব, উপর হচ্ছে 10 কিউব, 2 ইন্টু 10 কিউব, 2 ইন্টু 10 কিউব। এটা কাটা, তাহলে 2000/3, এটা আসবে 666.67 নিউটন পার মিটার। অ্যান্সার ডান, স্প্রিং ধ্রুবক ডান। পরের প্রশ্ন দেখো, বলছে এম কে K1 আর K2 এর মাঝে স্থাপন করলে তুল্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। এটা বোর্ডেও এসেছে, এটা ধরো ফার্স্ট অফ অল ইসাক স্যারের বইয়ে ছিল, ইসাক স্যারের বইয়ের আগে এটা ইন্ডিয়ান একটা ইউনিভার্সিটিতে আসছে। তো সুন্দর প্রশ্ন, যে এম কে যে ভরটাকে K1 আর K2 এর মাঝে স্থাপন করলে স্প্রিং ধ্রুবক কত। দেখো এই যে একটা স্প্রিং, এটা হচ্ছে K1, এটাকে ধরে টেনে এখানে আমি ভরটাকে স্থাপন করে, এখানে আবার আরেকটা স্প্রিং K2, হ্যাঁ এভাবে স্থাপন করলে স্প্রিং ধ্রুবক কত হবে। তো ভাই আর সোজা কথা, দেখো একটা স্প্রিং এর দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা বস্তুর সাথে এই পয়েন্টটা দেয়ালের সাথে, ঠিক একইভাবে এই পয়েন্টটা বস্তুর সাথে এই পয়েন্টটা দেয়ালের সাথে, তার মানে দুইটা কমন পয়েন্টে আছে। তাহলে দুইটা স্প্রিং কিভাবে যুক্ত, সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত থাকলে স্প্রিং ধ্রুবক হবে Kp সমান K1 প্লাস K2। জাস্ট দুইটা যোগ করে দিলে অ্যান্সার হয়ে গেল। বাট আমার বুঝতে হবে সমান্তরালে কেমনে যুক্ত। দেখো ভাই, এটা বোঝার জন্য যে কোনো একটা স্প্রিং, বস্তুটাকে যে কোনো দিকে সরাও, ধরো বস্তুটাকে তুমি এদিকে এক্স পরিমাণ চেপে দিলা, এক্স পরিমাণ, তাহলে এই স্প্রিংটা কতটুকু সংকোচন হবে এক্স, আর এই স্প্রিংটা এই দিকে প্রসারণ হবে এক্স, তাই না? তাই না? তাই তো। তাইলে ভাই ওকে যদি এক্স পরিমাণ এদিকে চাপায় দাও, ও কিন্তু এক্স পরিমাণ প্রসারণ হবে, ও সংকোচন হবে। তাহলে দেখো তো ভাই, এই স্প্রিং এর যে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বলটা কি উল্টা দিকে হবে না, কত সেটা হবে। প্রত্যয়নী বল মনে করো F1 হবে মাইনাস K1 x, উল্টা দিকে যেদিকে সংকোচন করছো তার উল্টা দিকে স্প্রিং ধাক্কা দিবে, এটাকে বলে প্রত্যয়নী বল। ঠিক একইভাবে এই স্প্রিংটার প্রত্যয়নী বল কোন দিকে বলো, ও যেহেতু ওই দিকে প্রসারিত হয়েছে, ঠিক এই স্প্রিংটাও বস্তুটাকে এই দিকেই ধাক্কা মারবে বা এইদিকেই টান দিবে। ও কতটুকু প্রসারণ হয়েছে এক্স পরিমাণ, তাহলে এদিকে ধাক্কা কত দিবে F2, সেটা হবে মাইনাস K2 ইন্টু এক্স। কথা কি বুঝাইতে পারছি? দেখো তো আবারও বুঝো, এই স্প্রিংটা সংকোচন হলে এই স্প্রিংটা বস্তুকে ধাক্কা কোন দিকে দিবে, এইদিকে, কত মাইনাস K1x। একইভাবে এই স্প্রিংটা যদি প্রসারণ হয়, এটা যখন এইদিকে টান দিছো, এটা প্রসারণ হয়েছে, তাহলে এই স্প্রিংটাও বস্তুকে ধাক্কা দিবে কোন দিকে, এই দিকে, কত সেটা মাইনাস K2x। তাহলে দুইটা ধাক্কাই একই দিকে হচ্ছে। দেখো F1টা যেদিকে, F2টাও সেই দিকেই বস্তুর উপর। তাহলে বস্তুর উপর মোট ধাক্কা F হচ্ছে F1 প্লাস F2। মোট ধাক্কা যদি হয়, Kp ইন্টু এক্স, মাইনাসের Kp ইন্টু এক্স, এটা হচ্ছে মাইনাসের K1x, এটা মাইনাসের K2x। মোট ধাক্কাটা মোট স্প্রিং ধ্রুবক দিয়ে আমরা হিসাব করি, আর যেটুকু ধাক্কাই দেখ সে এক্স পরিমাণ সংকোচন প্রসারণই হতে থাকবে। এক্স গুলো বাদ দিলে, মাইনাস উঠায় দিলে এখানে আসবে Kp সমান K1 প্লাস K2। তো তোমাদেরকে এই ডেরিভেটিভ করে দেখাইতে হবে না, তোমরা খালি বলবা
এই যে মাঝখানে যখন দিছো তুমি খালি চিন্তা করবে, এবার সহজে চিন্তা করবা এটার এক প্রান্ত দেয়াল এক প্রান্ত বস্তুতে, এক প্রান্ত দেয়াল এক প্রান্ত বস্তুতে, তাহলে কমন দেয়াল বস্তু, সো দুইটা কি প্যারালালে আছে, তোমার এক্সপ্লেনও করতে হবে না, তুমি খালি লিখবা মাঝে বস্তুটি দিলে স্প্রিং দুইটা সমান্তরালে সংযোগ হয়, ফলে আমার তুল্য স্প্রিং ধ্রুবক হবে K1 প্লাস K2, এটুকু লিখলেই হয়ে গেল 2 লাইন। তোমাকে খালি এটা আমি এক্সপ্লেন করে দেখাইলাম কেন এটা যোগ হচ্ছে। স্প্রিং গুলো সম্মিলিত পর্যায়কাল, এই যে এই চিত্র অনুযায়ী সম্মিলিত পর্যায়কাল, স্প্রিং এর পর্যায়কালের সূত্র হচ্ছে 2π√m/k, তাহলে স্প্রিং এর পর্যায়কালের সূত্র সম্মিলিত, যেহেতু এটা শ্রেণীতে আছে তাহলে 1m/ks, m এর মান কত, m হচ্ছে 4.5 কেজি, ks এর মানটা ওই যে প্রথম অঙ্কে বের করছো 666.67, অ্যান্সার আসবে সেকেন্ডে পর্যায়কাল। তারপরে স্প্রিং গুলো সম্মিলিত কম্পাঙ্ক, পর্যায়কাল বের করছো না, তাহলে কম্পাঙ্ক হচ্ছে 1/t, শেষ। এদের উপর 100 নিউটন বল প্রয়োগ করলে K1 স্প্রিংটি কতটুকু প্রসারিত হবে, এই যে এই সমবায়ের জন্যই এদের উপর যদি আমি 100 নিউটন বল প্রয়োগ করি, ভুলে যাও এটার কথা, এদিকে কত নিউটন বল প্রয়োগ করছে 100 নিউটন, যেহেতু এটা শ্রেণীতে আছে ও 100 নিউটন ফিল করবে, ও 100 নিউটনই ফিল করবে, যেহেতু একই সুতায় এরা বাঁধা, মানে একই ক্রমে আছে, তাহলে K1 স্প্রিংটি কতটুকু প্রসারণ হবে যেটা, তাহলে ওর উপর অ্যাপ্লাইড ফোর্স কত 100, ভাইয়া এখানে 100 প্রয়োগ করলে যেহেতু এরা শ্রেণীতে আছে ও 100 ফিল করবে, ও 100ই ফিল করবে। ধরো এই কলম দুইটাকে আমি জোড়া লাগাইলাম শ্রেণীতে, আমি যদি এখানে ধরে 500 নিউটন বলে টান দিই, তাহলে এও 500 নিউটন ফিল করবে, এও 500 নিউটনই ফিল করবে, বাট সমান্তরালে জোড়া লাগাইলে আবার বলটা ডিভাইড হয়ে যেত। তো কত নিউটন বল ফিল করবে 100 নিউটন, তার মানে ও বল ফিল করতেছে কত 100 নিউটন, ওর স্প্রিং ধ্রুবক কত K1 কত 1000 নিউটন পার মিটার, তাহলে ও কতটুকু প্রসারিত হবে, x পরিমাণ যদি প্রসারিত হয় x এর মান বের করব, আমরা জানি মান দিয়ে যদি করি K1 × x, সুতরাং x এর মান আসবে F/K1, শেষ, অঙ্ক ডান। পরের প্রশ্ন, K2 খুলে ফেলে দিলে স্প্রিং এর কম্পাঙ্কের পরিবর্তন ব্যাখ্যা করো, এটাকে খুলে ফেলে দাও, তাহলে এটার কম্পাঙ্ক হবে, ফার্স্ট অফ অল এটা পর্যায়কাল বের করো, এটার পর্যায়কাল হবে t প্রাইম দাও, এটার পর্যায়কাল হবে t প্রাইম সমান 2π√m/ K1, তাই না, আগে দুইটা মিলে ছিল, এখন জাস্ট কে আছে K1, যেহেতু এটা খুলে ফেলে দিছো, তাহলে এই যে পর্যায়কাল, এই পর্যায়কালটা কত হবে আমি বের করে দেখাই, 2π√m কত 4.5, K1 কত 1000, 4212 সেকেন্ড, তাহলে এর কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক হচ্ছে 1/t প্রাইম 2.373, 1 মিনিট, ঠিক আছে, ওকে, এত হার্জ, খেয়াল করো, তাহলে এটার কম্পাঙ্ক কত হবে 2.373 হার্জ, আর খোলার আগে কম্পাঙ্ক কত ছিল সেটা বের করি, এই যে খোলার আগে কম্পাঙ্ক কত ছিল 1/t কত ছিল, টি তো আগেও বের করো নাই রে, এই যে টি, এই যে এখান থেকে টি বের করে আসো, টি ছিল 2.32 × 3.14 × 4.5 ভাগ 666.67, 0.5159 সেকেন্ড, তাহলে খোলার আগে কম্পাঙ্ক ছিল 0.5159, 1.938 হার্জ, খেয়াল করো, যখন এরা মিলিত ছিল তখন কম্পাঙ্ক এটা ছিল, আর আমি যখন একটা খুলে ফেললাম তখন কম্পাঙ্ক হয়েছে এটা, তাহলে কম্পাঙ্কের শতকরা পরিবর্তনটা হিসাব করে দাও, শতকরা পরিবর্তন, বাচ্চাদের অঙ্ক তাই না ভাইয়া, কম্পাঙ্কের শতকরা পরিবর্তন হচ্ছে বড় কম্পাঙ্ক মানে f প্রাইম থেকে ছোটটা বাদ দিলাম ডিভাইডেড বাই f ইনটু 100%, কম্পাঙ্কের শতকরা পরিবর্তন কত, এটা 2.373, এখান থেকে আগে যে কম্পাঙ্কটা ছিল 1.938, এটা বাদ দিয়ে 1.938 দ্বারা ভাগ করে, এটা হচ্ছে শতকরা পরিবর্তন, কম্পাঙ্ক তো বৃদ্ধি পেয়েছে তাই না, শতকরা পরিবর্তনটাই বের করেছি 2.373,
ভাগ 1.938 ইন্টু 100%, তাহলে কম্পাঙ্কের শতকরা পরিবর্তন হবে 22.43%। কি হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো আর কোনো অঙ্ক এখানে নাই। তো টোটাল 30টার মতো অঙ্ক এখানে সলভ করানো হয়েছে। আগেই বলি, এই যে এতগুলা যে অঙ্ক আমরা করলাম, এগুলো সবই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই এই অঙ্কগুলো নেওয়া হয়েছে রয়্যাল গাইড থেকে। তো বোর্ডের এই কোয়েশ্চেনে যদি তুমি হাফেজ হতে চাও, তাহলে এই ক্লাসটা যদি তুমি বুঝে বুঝে বুঝতে পারো পুরোটা, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখানে কিন্তু আমি বেসিক মানে হচ্ছে জাস্ট প্রশ্ন সলভ করার জন্য যেটুকু বেসিক সেটাই আলোচনা করেছি। তো তুমি যদি আরো বেসিক লেকচার দেখতে চাও, ইন ডিপ থিওরি দেখতে চাও, তাহলে অবশ্যই তোমার জন্য একাডেমিক ক্লাস। তো এটা রিভিশনের জন্য বেস্ট। তো রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসটা ইউজ করবা। তো চ্যাপ্টার শুরুই যদি এটা দিয়ে করো তাহলে হবে না, ঠিক আছে? তাহলে হবেই না। ওকে, সো পরীক্ষার আগে রিভিশন দিবা, একটা ক্লাস দরকার, 1.5 ঘন্টা একটা ক্লাস, একটা অধ্যায়ের উপর দরকার, সামারি ক্লাস। এটা হতে পারে তোমার সেই সামারি ক্লাস। ওকে, ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। নেক্সট কোন অধ্যায়টা চাও কমেন্টে জানাও। টাটা।